আমি অন্য কাউকে ভালোবাসি সিরাত। তাকে আমি আমার লাইফ পার্টনার হিসেবেই চাই। এর জন্য তোমার কাছ থেকে মুক্তি দরকার আমায়। আই ওয়ান্ট এ মিউচুয়াল ডিভোর্স। রামিমের মুখ থেকে এই কথা শুনে একটু চমকালো না সিরাত। কারণ সে জানতো এমনটাই হবে আজ না হয় কাল। মুখের হাসি প্রশস্ত করে সিরাত বলল, ডিভোর্স দিতে হবে না। আমি এমনিতেই আপনার জীবন থেকে চলে যাব। আপনার সুখের জন্য আমি এই সামান্য ত্যাগ স্বীকার করতে পারবো না। তা কি করে হয়? সিরাতের কথা শুনে রামি মনে মনে ভীষণ খুশি হলো। সে ভাবেইনি যে সিরাত এত সহজে রাজি হয়ে যাবে। রামিমকে উদ্দেশ্য করে সিরাত বলে ওঠে, সেদিন যে ফ্রেন্ডের পরিচয় একজন আপুকে নিয়ে এসেছিলেন না, অ্যামিন আমির, ওনাকে বুঝি ভালোবাসেন? রামিম কিছুটা অবাক হয়ে বলল, আম হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? আমি তো ওর ব্যাপারে তোমায় কিছুই বলিনি। সিরাত রহস্যময়ে হাসি দিয়ে বলল, সব বলে দিতে হয় না। কিছু কথা নিজেকে বুঝে নিতে হয়। সে যাগে। বিয়ে করছেন কবে ওই আপুকে? রামিম, কালকেই বিয়ে করব। আজ শপিং করতে ব্যস্ত ছিলাম সারাদিন। আম বলছিলাম কি, মা বাবাকে কিছু। সিরাত রামিমকে থামিয়ে দিয়ে বলল, সিরাত, মা বাবার কথা চিন্তা করতে হবে না আপনার। আমি তাদেরকে কিছুই বলবো না। আর হ্যাঁ, আপনি এতক্ষণ মুখ ফুটে যে কথাটা বলতে পারছিলেন না, সংকোচের কারণে, আমি তা বুঝেছি। আপনি সম্পত্তির দলিল নিয়ে আসুন, আমি সাইন করে দিচ্ছি। এই সব কিছুর উপর একমাত্র আপনারই অধিকার আছে। আপনার সাথে যেহেতু আমার বিচ্ছেদ হয়ে যাবে, তাহলে সেখানে আপনার সম্পত্তি নিয়ে আমি আর কি বা করব? রামিম কৃতজ্ঞতায় মিশানো কণ্ঠে বলল, অনেক ধন্যবাদ তোমাকে। তুমি সবসময় না চাইতেই আমার মনের কথাটা বুঝে যাও। সিরাত বিনিময়ে কিছু বলল না, একটু মুচকি হাসি ছাড়া। রামিম আগে থেকেই সব দলিলপত্র রেডি করে রেখেছিল। সিরাতের কাছে নিয়ে আসতেই সিরাত একের পর এক সব দলিলে সাইন করে দিল। শুধু ডিভোর্স পেপারে সাইন করেনি। রামিমও এ নিয়ে তাকে কিছু বলল না, কারণ জানে সিরাত এক কথার মানুষ। সে কখনোই তার কথার খেলাপ করবে না। সাইন শেষে তৃপ্তির হাসি ঠোঁটে ফুটিয়ে রামিম দলিলপত্রগুলো যত্ন সহকারে আলমারিতে তুলে রাখল। সিরাত শুধু মুগ্ধ হয়ে রামিমের খুশি মুখখানা দেখছে। একটা বিচ্ছেদে কেউ এত খুশি হতে পারে, জানা ছিল না সিরাতের। রামিম কাছে এসে সিরাতকে কোলে তুলে নিল। শেষবারের মতো তাকে একান্তই নিজের কাছে পেতে চাইছে। সিরাত মোতেও বাধা দিল না তার প্রাণপ্রিয় স্বামীকে। কাল যে তাদের দীর্ঘ 4 বছরের বিবাহিত জীবনের ইতি ঘটতে যাচ্ছে। শেষবারের মতো প্রিয় মানুষটার বাহুডোরে নিজেকে আবদ্ধ করে নিল সিরাত। কারণ কাল থেকে এই মানুষটাকে ছোঁয়ার আর কোনো অধিকার থাকবে না তার। পরদিন সকালে রেডি হয়ে তাড়াহুড়ো করে বাসা থেকে বেরিয়ে গেল রামিম। সিরাত মলিন হেসে নিজের কিছু কাপড় চোপড় একটা ব্যাগে গুছিয়ে নিতে লাগলো। রামিমের দেওয়া কিচ্ছুটি নেয়নি সে। নিজেকে যে আর নতুন করে আর তার মায়ে জড়াতে চায় না সিরাত। বিকেলের দিকে এমিকে বিয়ে করে বাসায় নিয়ে এলো রামিম। ঠোঁটে তার বিশ্বজয়ের হাসি লেগে আছে। এমের পরনে পাথরের কারুকাজ করা দামি লেহেঙ্গা ও দামি স্বর্ণের গহনাগাটি। তার ছেলের হাসি হাসল সিরাত। কৈতাকে বিয়ে করার সময় তো রামিম তাকে এত দামি কিছু দেয়নি। অথচ আজ তার ভালোবাসার মানুষের জন্য কতই না আয়োজন। রামিম এমির হাত ধরে সিরাতের সম্মুখে দাঁড়িয়ে আছে। সিরাত বোরকা পরে তৈরি হয়ে আছে আগে থেকেই। রামিম সিরাতকে বলল, তুমি চাইলে আমি তোমাকে আলাদা বাসায় থাকার ব্যবস্থা করে দিতে পারি। ওখানে তোমার কোনো কিছুরই অভাব হবে না। আর হ্যাঁ, তোমার কাবিনের টাকাগুলো সাথে নিয়ে যাও। আসলে এমি তোমার সাথে এক বাসায় থাকতে চায় না, তাই আর কি। তোমাকে চলে যেতে বলেছি আমি। কিছু মনে করো না, কেমন? সিরাত তার ছেলের দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার জন্য আপনারা তো ওতলা হতে হবে না। আপনি আপনার নতুন লাইফে মুভ আউট করুন। আমার জন্য আপনারা তো না ভাবলেও চলবে। ভালো থাকবেন। আর সবসময় নিজের খেয়াল রাখবেন। যাই, আল্লাহ হাফিজ। এই বলে চোখ মুছতে মুছতে বাসা থেকে বেরিয়ে এলো সিরাত। একবারও পিছন ফিরে তাকালো না সে। কি দরকার খামোকা এত মায়া বাড়ানোর? এখন থেকে সিরাতের একা পথ চলা শুরু। কোনো পিছুটান থাকবে না আর। এই প্রতিকূল মুহূর্তেও আল্লাহ ছাড়া আর কেউ নেই তাকে সাহায্যকারী। আজ থেকে প্রায় 2.5 বছর পর সিরাত নিজের 15 মাস বয়সী ছেলের তামিমকে কোলে নিয়ে নরম খিচুড়ি খাওয়াচ্ছে। বাচ্চাটা খুব দুষ্ট, কিচ্ছুটি খেতে চায় না। তাই তো জোর করে খাওয়াতে হচ্ছে তাকে। তাকে খাওয়ানো শেষে রান্নাঘরে আবার কাজে লেগে গেল সিরাত। সিরাত এ বাসায় রাঁধুনির কাজ করে, সাথে এ বাসার মালিকের একটা 6 বছরের বাচ্চাকে পড়ায় সে। বিনিময়ে এখানে থাকা খাওয়া ফ্রি।
মালিক ফাহাদ ও মালকিন নিশা অনেক ভালো মনের মানুষ। সিরাত ও সিরাকের ছেলেকে ওনারা নিজের পরিবারের সদস্য বলে মনে করেন। আজ এই বাসায় অনেক মেহমান আসবেন ফাহাদের ছোট মেয়ের প্রথম জন্মদিন উপলক্ষে। তাই সকাল থেকে সিরাত ভীষণ ব্যস্ত। রান্নাঘরের সমস্ত দায়িত্ব তার উপর এসে পড়েছে। রান্না করতে বিজি থাকায় নিজের ছেলেটিকেও ঠিকঠাক মতো নজর দিতে পারছে না সে। কলিং বেল বাজলো। মেহমানরা এসে গেছেন ইতিমধ্যে। দ্রুত হাতে নাস্তার প্লেট সাজালো সিরাত। অন্যান্য সার্ভেন্ট তার ড্রয়িং রুমে নিয়ে গিয়ে পরিবেশন করে দিচ্ছে। কাজ থেকে একটু অবসর পেতেই তামিমের খোঁজে চলল সে। এতক্ষণ ধরে ছেলেটা কোথায় আছে কে জানে। বুকের দুধ এখনো খাওয়ানো হয়নি তাকে। খুঁজতে গিয়ে দেখতে পেল ড্রয়িং রুমের কোণের করিডোরে এক লোকের কোলে তামিম খিলখিল করে হাসছে। লোকটার চেহারা দেখা যাচ্ছে না। সিরাত এক পা করে এগিয়ে গিয়ে তামিমকে ডাক দিল। চিরচেনা কণ্ঠ শুনতে পেয়ে লোকটি ঘাড় ঘুরিয়ে তাকালো সিরাতের দিকে। এতদিন পর রামিমকে দেখতে পেয়ে সিরাত অনুভূতি শূন্য হয়ে পড়ল। আর এদিকে এতদিন পর কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেয়ে রামিমের চোখ জোড়া ছলছল করছে। রামিমের চেহারারে কি হাল হয়েছে। চোখের নিচে কালি জমে গেছে। এত সুন্দর স্টাইলিশ ও সিল্কি চুলগুলো এখন রুক্ষ হয়ে গেছে। ফর্সা সুন্দর চেহারার লাবণ্যতা হারিয়ে গেছে। এ যেন এক অন্য রামিম। কেমন যেন বুড়িয়ে গেছে সে। রামিম এগিয়ে এলো সিরাতের দিকে। বিস্ময় কাটিয়ে মুখে প্রশস্ত হাসির রেশ ফুটিয়ে তুলে বলল, সিরাত তুমি কেমন আছো সিরাত? সিরাত মৃদু কণ্ঠে জবাব দিল, জি ভালো আছি। আপনি কেমন আছেন? যেমন দেখতে পাচ্ছ তুমি। তা তুমি এখানে কি করো? সিরাত রামিমের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, এখানে রাঁধুনির কাজ করি আমি। আপনি এখানে কি মনে করে? রামিম অবাক হলো সিরাতের কথা শুনে। খান পরিবারের ছোট বউ কিনা এখানে রাঁধুনির কাজ করে। ভাবতেই ভীষণ কষ্ট হচ্ছে রামিমের। সে একটু নীরব থেকে বলল, আমার মায়ের বোনের ছেলের বাসা এটা। মানে আমার আপন খালাতো ভাইয়ের বাসা। প্রেম করে বিয়ে করেছেন বলে তার সাথে আমার নানুর পরিবারের কারো সম্পর্ক নেই। সে যাই হোক, এতদিন তাহলে তুমি সিলেটে ছিলে, অথচ আমি তোমায় ঢাকার কোথাও না খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। সিরাত তাচ্ছিলের হাসি দিয়ে বলল, হঠাৎ আমার কথা কেন মনে পড়ল আপনার? আপনার তো এখন নিজের সুন্দরী বইয়ের সাথে সুখে সংসার করার কথা। তবে আমাকে কেন খুঁজছেন শুনি? সিরাতের কথা শুনে রামিম অসহায় কণ্ঠে বলল, একবার কি আমায় মাফ করা যায় না সিরাত? প্লিজ একটা বার আমার লাইফে ফিরে এসো। কথা দিচ্ছি কখনো তোমাকে আর কষ্ট দিব না। আমি ভুল করেছি সিরাত। হীরাকে কাজ ভেবে দূরে ঠেলে দিয়েছি আমি। আর মাসুল আমি এখন অবধি দিয়ে যাচ্ছি। তামিম এবার রামিমের কোল থেকে মায়ের কোলে আসার জন্য ছটফট করতে লাগলো। সিরাত ছেলেকে নিজের কোলে নিয়ে নিল। তামিম মাম্মা মাম্মা বলে সিরাতের গালে পাপ্পি দিচ্ছে অনবরত। খিদে পেলেই পিচ্চিটা এমন করে। সিরাত তামিমকে বুকে জড়িয়ে ধরে কপালে চুমু খেল। রামিম প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো সিরাত এবং তামিমের দিকে। জিজ্ঞেস করলো, এই বাচ্চাটা তোমার কি হয় সিরাত? সিরাত শান্ত কণ্ঠে জবাব দিল, আমার ছেলে তামিম। এই বলে সিরাত চলে যেতে নিলে রামিম অবাক হয়ে সিরাতের পথ আটকে বলে, এক মিনিট, তার মানে তুমি আবার বিয়ে করেছো? সিরাত, সবাইকে নিজের মতো মনে করবে না প্লিজ। মনে আছে আপনার দ্বিতীয় বিয়ে করার আগের রাতের কথা? সেই রাতের ফসল এখন আমার কোলে। আমার নারী ছেঁড়া ধন তামিম। আর আপনার সাথে আমার ডিভোর্সই তো হয়নি। তাহলে দ্বিতীয় বিয়ে কি করে করি বলুন? রামিম বিস্মিত নয়নে তাকালো তামিমের দিকে। খুশিতে চোখ জোড়া ছলছল করে ওঠে রামিমের সিরাতের কথা শুনে। কাপা কাপা কণ্ঠে বলল, তার মানে ও আমার ছেলে? তুমি সত্যি বলছো সিরাত? ও আমার সন্তান? কেন তুমি তোমায় আগে জানালে না সিরাত? আমাকে বাবা হওয়ার আনন্দ থেকে কেন বঞ্চিত করতে চেয়েছিলে তুমি? সিরাত তার ছেলের দৃষ্টিতে তাকালো রামিমের দিকে। স্পষ্ট অবজ্ঞা মেশানো স্বরে বলে উঠল, আদৌ আমার সন্তানের বাবা হওয়ার অধিকার আছে আপনার, মিস্টার রামিম খান? 4 বছরের দীর্ঘ সংসার শুধুমাত্র 5 মাসের পরকীয়া রিলেশনের জন্য ভেঙে দিতে আপনি দুইবার ভাবেননি। একটাবারও চিন্তা করেননি আপনি যে একটা এতিম মেয়েকে আমি আমার নিজের সুখের জন্য তাড়িয়ে দিলাম। তার কি আদৌ কোথাও যাওয়ার জায়গা আছে? কোথায় যাবে সে? ভেবেছিলেন একবারও? ভাবেননি। সেই আপনি এখন আমার সন্তানের উপর অধিকার খাটাতে আসেন কোন স্বার্থে? রামিম, আমি মানছি আমি ভুল করেছি। ভুল তো মানুষ মাত্রই করে, তাই না? একটা বার কি আমায় মাফ করা যায় না সিরাত? কথা দিচ্ছি তোমাকে আর আমাদের সন্তানকে পৃথিবীর সর্বোচ্চ সুখ আমি এনে দেব। কখনো তোমাদের ছেড়ে যাব না সিরাত। হাহ,
তা আপনার স্মার্ট ও সুন্দরী বউ কোথায়? সে কি জানে আপনি আপনার প্রাক্তনের কাছে এসে এভাবে মিনতি করছেন নিজের কাছে ফিরে নেওয়ার জন্য? রামিম গম্ভীর হয়ে বলল, রামিম, তুমি আমার প্রাক্তন নও সিরাত। তুমি কখনোই আমার প্রাক্তন ছিলে না। আর ওর কথা বলো না। সে আমায় ঠকিয়েছে। সে আমাকে নয়, আমার সম্পত্তিকে চেয়েছিল। সে কখনোই আমায় ভালোবাসেনি। আমি তার মোহে ডুবে গিয়ে অনেক বড় পাপ করেছি যার ক্ষমা হয় না। আমি এখন বুঝতে পারছি সিরাত, আমি তাকে কখনোই ভালোবাসিনি। আমার প্রথম ও শেষ ভালোবাসা শুধু তুমিই ছিলে। আর এখনো আছো। তুমি ছাড়া আমি পুরোপুরি অচল সিরাত। প্লিজ ফিরে আসো। গভীর আকুতি ঝরে পড়ে রামিমের কণ্ঠে। তাও মায়া হয় না সিরাতের। কঠিন কণ্ঠে বলে, সিরাত, তা হয় না আর। আমি নিজেকে একলা মানিয়ে নিতে শিখে গেছি। এই ২.৫ বছর এক একটা মেয়ে কোন ঝড়ের মধ্য দিয়ে কাটিয়েছি তা একমাত্র আমিই জানি। একটাই তো জীবন, এভাবেই কেটে যাবে আমার সন্তানকে নিয়ে। এই ২.৫ বছর যখন আপনাকে ছাড়া থাকতে পেরেছি, বাকি জীবনটাও এভাবে একা কাটিয়ে দিতে পারবো আমি। আজ আপনার বউ আপনাকে ছেড়ে চলে গেছে দেখে আপনি আমার কাছে এসেছেন। সে থাকলে আপনি কখনোই আমাকে খোঁজার চেষ্টা করতেন না। আপনি বরং অন্য কাউকে বিয়ে করে নিন। আমি আর ফিরছি না আপনার জীবনে। এই বলে গটগট আওয়াজ তুলে এখান থেকে প্রস্থান নিল সিরাত। তামিম রামিমের দিকে তাকিয়ে হেসে হেসে হাত দিয়ে টাটা দেখাচ্ছে। অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল রামিম সিরাতের যাওয়ার পানে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। সিরাতের রিজেক্ট করাটা মেনে নিতে পারছে না সে। অথচ সে যা করেছে সিরাতের সাথে, তাতে এটাই তার প্রাপ্য। তারপরও কেন এত কষ্ট হচ্ছে বুকের ভেতর? চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল রামিমের গাল বেয়ে। সিরাত নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে মাটিতে ধপ করে বসে পড়ল। চোখ থেকে অঝোর ধারায় পানি পড়ছে তার। কেন অতীত আজ তার সামনে এসে দাঁড়ালো? সে তো তার সুখের জন্য সেই শহরটাই ছেড়ে চলে এসেছে। তারপরেও কেন আছে এখানে এলো? বাচ্চাকে বেস্ট ফিডিং করাতে গিয়ে আবারও কাঁদতে লাগলো সে। সেদিন রামিমের বাসা থেকে বেরিয়ে সোজা বাস স্ট্যান্ডে এসে অনেক চিন্তা ভাবনা করে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয় সিরাত। ভেবেছিল এখানেই সে এইচএসসি পাস যোগ্যতা অনুযায়ী ছোটখাটো একটা চাকরি মিলবে। কিন্তু সে আশায় ঘুরে বালি। টানা ২ দিন বাইরে বাইরে হেঁটে বেরিয়েছে সে। রাস্তাঘাট কিছুই চেনে না। তারপরও আন্দাজের ওপর কয়েকটা টেইলার্সের দোকান ও পার্লারে চাকরির জন্য গিয়েছে। হাতের জমানো টাকা থেকে ২,০০০ টাকা ভাড়া দিয়ে বস্তিতে একটা রুম নিয়েছিল। এদিকে এত খোঁজাখুঁজি করেও একটা কাজের নাগাল পায়নি সে। তাই বাধ্য হয়ে টিউশনি খুঁজতে শুরু করে। তারপর বস্তিতে এক মহিলা যে এ বাসায় কাজ করে, তার বৌদৌলতে রামিমের খালাতো ভাইয়ের মেয়ের টিউশনি পায় সে। মেয়ের মা অনেক ভালো একজন মানুষ। সিরাতের কষ্টের কাহিনী শুনে তিনি সিরাতকে এখানে চলে আসতে বলেন। বিনিময়ে রান্নাটুকু করে দিতে হবে। সিরাতও আর নাকচ করেনি। সেদিনের পর থেকে এখানেই থাকে সে। এখানে আসার ১ মাস পর জানতে পারে যে সে প্রেগনেন্ট। এই প্রেগনেন্ট অবস্থায় সিরাত একা একা অনেক কিছুই ফেস করেছে। একটা মেয়ে প্রেগনেন্সির সময়টাতে নিজের হাজবেন্ডকে সবসময় কাছে চায়, স্বামীর সান্নিধ্যে থাকতে চায়। কিন্তু সিরাতের ভাগ্যে তা ছিল না। এই প্রেগনেন্ট অবস্থায়ও কাজ করে খেতে হয়েছে। আজ নিজের বাবা মা নেই বলে ওরা বেঁচে থাকলে আজ সিরাতের গল্পটা অন্যরকম হতো। তবে সিরাত রামিমের বাবা মায়ের কাছ থেকে নিজের বাবা মায়ের আদর ভালোবাসা সব পেয়েছে। ওনারা তাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন। আজ হয়তো ওনারা প্রচণ্ড অভিমান করে আছেন সিরাতের ওপর। সিরাজ যে তাদের জানিয়ে আসেনি, এমনকি রামিমের প্রকৃতির কথা কিচ্ছুটি জানায়নি সে তাদেরকে। সিরাত তামিমকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে বিছানায় শুয়ে দিল। বাচ্চাটার কপালে আলতো করে একটা চুমু খেয়ে পাশেই বসে রইল সে। রামিম কিছুতেই মনে শান্তি পাচ্ছে না। গত ৬টা মাস ধরে পাগলের মতো খুঁজেছে সে সিরাতকে, কিন্তু কোথাও তার কোনো খোঁজ পায়নি। এখন অনাকাঙ্ক্ষিতভাবে সে সিরাতকে পেয়ে গেছে। সিরাতকে বাসায় নিজের সাথে না নিয়ে গেলে সে মোটেও শান্তি পাবে না। এর মাঝে নিজের সন্তানের খোঁজও পেয়ে গেছে যে এখন তো মাস্ট বি সিরাতকে তার লাগবে। এই জন্য যদি সিরাতকে কিডন্যাপ করতে হয় তাও সে করবে। কারণ এখন সে সিরাতকে পাওয়ার জন্য মরিয়া। সিরাত চলে যাওয়ার পর থেকে তার জীবনের সমস্ত সুখ শান্তি উধাও হয়ে গিয়েছে। এমি তার জীবনটাকে পুরো ছারখার করে দিয়েছিল। প্রথম কয়েক মাস স্বপ্নের মতো কাটলেও এরপর থেকে রামিম হাড়ে হাড়ে টের পেয়েছে যে সিরাত তার জীবনে ঠিক কী ছিল। রামিম অনুষ্ঠানের এক ফাঁকে ফাহাদকে সিরাতের ব্যাপারে সমস্ত কিছু খুলে বলে। ফাহাদ রামিমকে চিন্তা করতে মানা করে।
রামিমকে কথা দিয়ে বলল যে কোনোভাবেই সিরাতকে তার সাথে যেতে রাজি করাবে। ভালোই ভালোই জন্মদিনের অনুষ্ঠান সম্পন্ন হলো। সিরাত কাজে কর্মে ব্যস্ত ছিল। রামিম বারবার তার সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু সিরাত তাকে পাত্তাই দেয়নি। সারাটা সময় এড়িয়ে গেছে। সবাই জানে সিরাতের স্বামী তাকে ছেড়ে দ্বিতীয় বিয়ে করেছে। সেখানে এখন রামিমের সাথে কথা বলতে গেলেই আশেপাশের সবার কটূক্তি হজম করতে হবে। এমনিতেই লোকজন বিচ্ছেদপ্রাপ্ত মেয়েদের এই দৃষ্টিতে দেখে। সিরাতও তার ব্যতিক্রম নয়। জন্মদিনের অনুষ্ঠান শেষে বেশিরভাগ মেহমানরাই তাদের বাসায় চলে গেলেন। সিরাত ছেলেকে নিয়ে রুমে গেল। খাওয়া দাওয়া সেরে তামিমের জন্য ফিডার বানিয়ে নিয়ে এসেছে সে, ঘুমানোর সময় তাকে খাওয়ানোর জন্য। এদিকে সিরাতের সাথে কথা বলতে না পারায় হতাশ হলো রামিম। মনে মনে একটা প্ল্যান কষে ফেল সে। এতে হয়তো সিরাত তাকে আরো বেশি ঘৃণা করবে, কিন্তু এটা ছাড়া আর কিচ্ছু করার নেই। কারণ বুঝিয়ে বলেও সিরাত তার সাথে যাবে না। রামিম সকালের অপেক্ষা করতে লাগলো। অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিট কাটলো। স্ত্রী সন্তানকে একটু সুখে থাকতে চায় সে। আর কখনো সিরাতকে ছাড়ার সাহস করবে না। প্রথমবারে শিক্ষা হয়ে গেছে তার। সিরাত ছেলেকে ঘুম পাড়িয়ে হাজারটা চিন্তা করতে করতে নিজেও অবশেষে ঘুমের রতলে তলিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে সিরাত রান্নাঘরে চলে গেল সবার জন্য নাস্তা বানাতে। বাড়ির রান্না বান্নার সমস্ত দায়িত্ব তার উপর। এদিকে রামিম প্ল্যান মোতাবেক তামিমকে পুরোপুরি তৈরি করে সিরাতের আড়ালে তার আরেক মামাতো ভাইয়ের কোলে দিয়ে দিল। সিরাতের আজ একটু বেশি কথা বলছে সবাই, যেন সিরাত তাদেরকে ছেড়ে চলে যাবে কোথাও। সিরাত রান্নাবান্না সব ছেড়ে যে রুমে প্রবেশ করলো, অমনি কেউ তার মুখে একটা রুমাল চাপা দিয়ে তাকে ঝাপটে ধরল। সিরাত সাথে সাথেই জ্ঞান হারিয়ে ঢলে পড়ল রামিমের বুকে। রামিম মুচকি এসে জ্ঞানহীন সিরাতের কপালে চুমু খেয়ে তাকে বোরকা পরাতে লাগলো। সবকিছু সুন্দরভাবে প্ল্যান মোতাবেক সম্পন্ন করলো রামিম। সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো সে। তামিম তার কাজিনের কোলেই আছে। তামিম মিশুক টাইপের বাচ্চা, তাই যার তার কোলেই যাক না কেন, বরং তার সাথেই মিশে যাবে। যে কেউ এই ধরনের বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে যেতে পারবে। সিরাতকেও তামিমকে নিয়ে রামিমের শহর ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। চলতে শুরু করলো ট্রেন। রামিমের ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে উঠেছে। অবশেষে তার প্রিয় মানুষটাকে আবারও ফিরে পেল সে। আবারও সে নতুন করে জীবন শুরু করবে। সিরাতকে সর্বোচ্চ সুখ এনে দেওয়ার চেষ্টা করবে সে। হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরে পেল অবশেষে। প্রায় সন্ধ্যার দিকে বাসায় আসলো ওরা। সিরাতের সেন্স এখনো ফেরেনি। রামিম সিরাতকে কোলে নিয়ে নিজের রুমে প্রবেশ করে তাকে বিছানায় শুয়ে দিল। তামিমও ঘুমিয়ে গেছে। তাকে তার মায়ের পাশে শুয়ে দিল রামিম। বাসায় পৌঁছানোর প্রায় 1 ঘন্টা পর সিরাতের জ্ঞান ফিরে আসে। মাথাটা কেমন জানি ভার হয়ে আছে তার। এমন সময় তামিমের কান্নার শব্দ পেল সিরাত। চটজলদি পাশ ফিরে পিচ্চিটাকে দেখতে পেল সে। চোখ বন্ধ করে হাত পা নাচিয়ে কান্না করছে তামিম। সিরাত তামিমকে নিজের কাছে টেনে নিয়ে খাওয়াতে লাগলো। মাকে কাছে পেয়ে শান্ত হয়ে গেছে তামিম। রামিম এতক্ষণ বারান্দায় ছিল। তামিমের কান্নার শব্দ কানে যেতেই তড়িঘড়ি করে রুমে ফিরে আসে সে। সিরাতের চোখ যায় রামিমের ওপর। দৃষ্টি সরিয়ে নেয় সে তৎক্ষণাৎ। কোনো রকমের রিয়াক্ট করলো না সে। রামিম ভেবেছিল চিৎকার চেঁচামেচি করে বাসা মাথায় তুলবে, কিন্তু সেসবের কিছুই করল না সিরাত। সিরাত তামিমকে কোলে নিয়ে শোয়া থেকে উঠে বসল। রামিমের দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আমাকে এভাবে তুলে নিয়ে আসার কারণটা কি জানতে পারি? রামিম সিরাতের পায়ের কাছে এসে বসে আমতা আমতা করে বলল, প্লিজ সিরাত, রাগ করো না। এই এতগুলো দিন একা থেকে আমি খুব ভালো করে অনুভব করেছি যে আমি তোমাকে ছাড়া অচল। তুমি আমার ভালো থাকার কারণ। তুমি আমার সব। প্লিজ আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমাকে কোনোরূপ কোনো কষ্ট দিব না। আল্লাহর কসম করে বলছি, প্লিজ একটাবার আমায় বিশ্বাস করে দেখো সিরাত। কথা দিচ্ছি ঠকাবো না কোনোদিন। সিরাত তাচ্ছিলের হাসি দিয়ে বলল, বিশ্বাস? আর আপনাকে? হাহ, আজ আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে দেখে আপনি আমাকে জোর করে ফিরে নিয়ে এসেছেন। কিছুদিন পর অন্য কারোর সাথে পরকীয়া করে আবারও আমাকে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে দুবার ভাববেন না। আপনার মতো পুরুষদের আমি খুব ভালো করেই চিনে গেছি। সো প্লিজ আমার সামনে আর কোনো ড্রামা করবেন না। আমি আপনার কথা শুনে বিরক্ত। রামিম সিরাতের কোলে থাকা তামিমকে আদর করে করুণ কণ্ঠে বলল, আমি তোমার সাথে যা করেছি তাতে তোমার অভিমান করাটা স্বাভাবিক। জানি আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। তারপরও তোমাকে রিকোয়েস্ট করে বলছি,
অ্যাট লিস্ট আমাদের বাবুর কথা চিন্তা করে আমাকে মেনে নাও প্লিজ। আমার বাচ্চারও তো অধিকার আছে তার বাবার সান্নিধ্যে থাকার। এরকম করো না সিরাত। আমার সন্তানের কথা চিন্তা করে আমার সাথে সংসার করো। সিরাত, এখন বাচ্চার জন্য দরদ একদম উতলে পড়ছে আপনার, তাই না? আমি যখন নিজের জীবন বিপন্ন করে বাচ্চাকে জন্ম দিয়েছি, তখন কোথায় ছিল আপনার এত দরদ? প্রেগনেন্ট অবস্থায় নিজের সন্তানের কথা চিন্তা করে দুমুঠো ভাত খাওয়ার আশায় অন্যের বাড়িতে রাঁধুনির কাজ করেছি, তখন কোথায় ছিল আপনার এত ভালোবাসা? পরকিয়া, প্রেম সফল করার জন্য নিজের বিবাহিতা স্ত্রীকে বাসা থেকে বের করে দিতে একটু মায়া হয়নি আপনার? আমি কোন দিক দিয়ে আপনাকে সন্তুষ্ট করতে রাখতে পারিনি বলেন? শারীরিক, মানসিক সব দিক দিয়ে আপনাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করেছি। শুধু একটাই আমার খোঁজ ছিল যে আমি আপনার প্রেমিকার মতো এত স্মার্ট, এত সুন্দরী ছিলাম না। সৌন্দর্য যদি দুনিয়ার সবকিছু হতো, তাহলে আপনার বাবা কিভাবে এত বছর ধরে আপনার মায়ের সাথে সংসার করছে? তিনি কেন আপনার মাকে রেখে কারো সাথে পরকীয়া করলেন না? আসলে আপনি কখনোই আমাকে ভালোবাসেনি, সব আপনার মোহ ছিল। রামিম আজলা করে সিরাতের গালে হাত রেখে ধরা গলায় বলল, ভালোবাসি, প্লিজ ছেড়ে যেও না। তোমাকে ছেড়ে থাকতে পারবো না আর। আমি তোমাকে চাই, খুব করে চাই। অনুরোধ করে বলছি, ক্ষমা করে দাও প্লিজ। সিরাত, আগে যেমন পাগলের মতো ভালোবাসতাম আপনাকে, এখনো বাসি। তাই তো নিজের জীবনে অন্য কারো নাম জোড়াইনি। আপনার দেওয়া উপহারকে নিয়ে সারা জীবন বাঁচতে চেয়েছি। কিন্তু তারপরে জানেন তো, কারো মন ভাঙা মসজিদ ভাঙার সমান। আমার মনটা ভেঙেও খান খান হয়ে গেছে। সেই মন জোড়া লাগালেও দাগ ঠিক আগের মতোই রয়ে যাবে। আমি মন থেকে কখনো আপনাকে মাফ করতে পারবো না, কখনোই না। এই বলে সিরাত বিছানা থেকে নেমে অনরুমে চলে গেল। রামিম হাউমাউ করে কান্না করে ফেলল। সে এখন খুব ভালো করে বুঝতে পারছে কারো মন ভাঙার ফল কেমন ভয়াবহ হতে পারে। সিরাতের বলা কথাগুলো চরম সত্য হলেও রামিম তা মেনে নিতে পারছে না। সে মারাত্মক অপরাধবোধে ভুগছে। দুজন মানুষ দুই প্রান্তে কান্না করে করে রাত পোহালো। ব্যবধান শুধু একটা, দেয়ালের এপার আর ওপার। একজন কারো মন ভাঙার কারণে, অপরজন কাউকে জীবন দিয়ে ভালোবাসার কারণে। পরদিন সিরাতের শ্বশুরবাড়ির সবাই তাদের ফ্ল্যাটে এসে হাজির। রামিম নিজেই তাদেরকে ফোন করে জানিয়েছে। রামিমের বাবা কোনো কথা না বলেই ঠাস করে রামিমের গালে চড় বসিয়ে দিলেন। বাসায় সেই ছেলের এসব কোকিটি শোনার পর সিরাত চুপ করে এক কোণে দাঁড়িয়ে আছে। রামিমের মায়ের কোলে তামিম। এতগুলো মেয়ের নাতনিদের পর একমাত্র বংশের না বাতি, নাতিকে পেয়ে ওনার খুশি যেন আর ধরে না। সিরাতকে কপট রাগ দেখিয়ে পরে ঠিকই বুকে জড়িয়ে নিয়েছেন তিনি। রামিম অপরাধীর মতন মুখ করে একপাশে দাঁড়িয়ে আছে। রামিমের পরিবার সবাই রামিমকে অনেক অনেক কথা শোনালো এসব কাণ্ড করার জন্য। বাবার কথা মতো রামিম সিরাতের পায়ে পড়ে মাপ চাইল। সবাইকে আশ্বস্ত করতে সিরাত বাধ্য হয়ে তাকে ক্ষমা করে দিয়েছে বলল, যদিও তা মুখে, অন্তর থেকে ক্ষমা আসছে না তার। রামিমও সেটা বুঝতে পারল। সবাই সিরাটের ফিরে আসার খুশিতে ও বংশের প্রথম ছেলেবাবু উপহার পাওয়ার খুশিতে আত্মহারা হয়ে গেছে। বাসা জুড়ে আনন্দের জোয়ার বয়ে গেল। সিরাজ সবার মুখে হাসি দেখে তার আনন্দে বাগড়া দিল না। যত যাই হোক, এই পরিবারের সবার কাছে সে ঋণী। তাদের এত এত ভালোবাসা অস্বীকার করার ক্ষমতা নেই তার। কয়েকদিনের মধ্যেই ধুমধাম করে তামিমের আকিকা অনুষ্ঠান সম্পন্ন করা হলো। সিরাত আর রামিম তাদের বাচ্চাকে নিয়ে এক রুমে থাকে। সিরাত সবার সামনে রামিমের সাথে স্বাভাবিক ব্যবহার করে ঠিকই, কিন্তু তাদের মধ্যে প্রাণবন্ত কোনো সম্পর্ক নেই। সিরাত মন থেকে রামিমকে মেনে নিতে পারছে না, কিন্তু তার কিছু করার নেই। অসহায় মায়েদের তাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সবকিছু বিসর্জন দিতে হয়, এটাই বাস্তবতা। খুব কম নারী জীবনে একা চলার পথে সফল হয়েছে। সিরাতের মতো মেয়েরা সবসময় হেরে যায়, কারণ তারা নিজের এই সামান্য যোগ্যতায় কিছু করতে পারে না, না নিজের জন্য আর না সন্তানের জন্য। তাই বেহায়ার মতো সব মেনে নিতে হয় নিজের সন্তানের কথা বিবেচনা করে। তামিম এই কদিনে তার বাপের নেওয়াটা হয়ে গেছে। সারাক্ষণ খালি পাপা পাপাও ডাকতে থাকে। আর এত কিউট করে পাপা ডাকে যে শুনলেই রামিমের মনটা জড়িয়ে যায়। রামিম নিজেও তার ছেলের জন্য পাগল। শুধু খাওয়ার সময়, গোসল করার সময় আর টয়লেট করার সময় মায়ের প্রয়োজন পড়ে তার। নয়তো সারাক্ষণই বাবার সাথে লেপ্টে থাকে সে। এভাবেই রামিম আর সিরাতের সংসার জীবন চলছে তাদের সন্তান তামিমকে নিয়ে। সিরাত প্রয়োজনে বেশি একটা কথাও বলে না রামিমের সাথে।
রামিম বাসায় আসলেই সিরাতের সাথে যে ব্যাহার মতো কথা বলে। সিরাতের পছন্দের খাবার, ফুল, শাড়ি এসব কিনে নিয়ে আসে সে প্রত্যহ। তামিমের জন্য খেলনা দিয়ে ঘর ভর্তি করে ফেলেছে সে। সিরাত আগে থেকে একদম চুপচাপ হয়ে গেছে, যেন প্রাণহীন কোনো মানবী সে, পাথরের মতো অনড় চলাফেরা। রামিম সবসময় সিরাতের পায়ে ধরে কান্নাকাটি করে, তাও মন গলে না তার। সিরাতকে শারীরিকভাবে তামিম কাছে পেলেও সিরাত মন থেকে রামিমকে কাছে টানে না। তাও প্রতিদিন রামিম তার সাথে মিলিত হয়, এতেও যদি সিরাত তাকে কাছে টানে। কিন্তু না, সিরাতের মধ্যে কোনো পরিবর্তন নেই। আজ থেকে প্রায় 2 বছর পর সিরাত আবারও প্রেগনেন্ট। 6 মাস চলছে তার। তামিমের বয়স এবার 3 বছর 5 মাস হয়েছে। তামিম আগে থেকে অনেক শান্ত হয়ে গেছে। এখন আর কোনো দুষ্টুমি করে না সে। মায়ের কথা শুনে সব সময়। রামিম তো দুজনকে চোখে চোখে রাখে। সিরাত তাকে ইগনোর করলেও রামিম এতে একটু রাগ করে না। সিরাতকে সবসময় আগলে রাখে সে। আগের থেকে অনেক বেশি ভালোবাসা বেড়েছে তার। তার কলিজার টুকরো হলো দুজন। সিরাত প্রেগনেন্ট হওয়ার পর থেকে রামিমের বাবা মা এ বাসায় থাকেন। রামিম বাসায় দুজন সার্ভেন্ট রেখেছে সিরাতের যাতে কোনো কিছুতে অসুবিধা না হয় সেজন্য। একজন রাঁধুনি রেখেছে সবাইকে রান্না করে দেওয়ার জন্য। এই 2 বছরে রামিম অন্তর্দহনে পড়তে পড়তে নিজেকে একদম অন্যরকমভাবে তৈরি করে নিয়েছে। সিরাত ছাড়া আর অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না সে। এখন আগের মতো তার মনের সবটা জুড়ে বিরাজ করে সিরাত, তার ভালোবাসা। শয়তানের পাল্লায় পড়ে একসময় সিরাতকে কষ্ট দিয়ে মারাত্মক ভুল করেছে সে। এখন তওবা করে আল্লাহ রাস্তায় ফিরে এসেছে। আল্লাহ তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে তার জন্য সিরাতই যথেষ্ট। আল্লাহ তার সহায় ছিলেন বলেই তো ভুল করার পর এত কান্নাকাটির ফলে সিরাতকে অনেক কষ্ট করে হলেও সে পেয়ে গেছে। না মানুক তাকে সিরাত, কিন্তু নিজের কাছে তো সে আছে। এটাই পরম শান্তি রামিমের জন্য। এরকম কজন পুরুষ আছে যারা ভুল করে অনুতপ্ত হয়ে নিজের ভালোবাসার মানুষটিকে নিজের কাছে ফিরে নিতে সক্ষম হয়েছে, কিন্তু বেশিরভাগই তো সফল হয় না, হাতে গোনা কয়েকজন ছাড়া। আর সেই সৌভাগ্যবান কয়েকজনের মধ্যে সেও আছে। প্রতি রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে রামিম। সে চায় সিরাত তাকে আগের মতো ভালোবাসুক। তাদের দুজনের মধ্যাকার সম্পর্কটা আগের মতো সুন্দর হয়ে যাক। মাঝখানের সকল বিষাক্ত দিনগুলোর কথা বিলীন হয়ে যাক। স্ত্রী সন্তানাদি নিয়ে সুখে থাকতে চায় রামিম। সিরাত রামিমের এক্সট্রা কেয়ারে জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছে। অফিসে গিয়ে ফোন দিয়ে খোঁজ খবর নেবে সে। এটা তার রুটিন। আর সারাদিনে তো 100টা কল দিবে। রাতে সিরাজ যখন বাবুর কিক মারার জন্য বা এমনিতেই অশান্তির জন্য ঘুমাতে পারে না, তখন রামিম সিরাতকে কোলে নিয়ে বসে থাকে। নয়তো তাকে কোলে করে বারান্দায় নিয়ে গিয়ে সোফায় বসে চন্দ্রবিলাস করে। সিরাতের যখন যা খেতে ইচ্ছে করে তখনই তাই সাথে সাথে এনে হাজির করে সে। সিরাতের কোনো ইচ্ছে অপূর্ণ রাখে না। দিনের বেলা তামিম আর দাদা দাদির সাথে থাকে, আর রাতে রামিম নিজে থেকে খাবার খাইয়ে ঘুম পাড়ায়। সিরাতের কিছুই করতে হয় না। সিরাতের মাঝে মধ্যে ইচ্ছে করে রামিমকে নিজে থেকে ঝাপটে ধরে জড়িয়ে ধরে বলতে যে ভালোবাসি, কিন্তু কোনো একটা অজানা অভিমানের পাহাড় ভেঙে বলতে পারে না সে। রামিমকে নিজে থেকে ভালোবাসতে ইচ্ছে করলেই তার সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়, যখন সিরাতের জন্য কোনো সময় ছিল না তার। একই রুমে একই বিছানায় থাকার পরও দুজনের মধ্যে হাজার মাইলের দূরত্ব ছিল। স্ত্রীকে পাশে রেখে যখন পরনারীর সাথে হেসে হেসে কথা বলতো সে, সহ্য করতে পারতো না সিরাত। মেয়েরা সবকিছু দিতে পারলেও স্বামীর ভাগ অন্য কোনো মেয়েকে কখনোই দিতে পারে না। কিন্তু সেই জায়গায় সিরাত নিজের হাতে রামিমকে এমির হাতে তুলে দিয়েছিল, শুধুমাত্র নিজের ভালোবাসার মানুষটাকে খুশি দেখবার জন্য। এমি কখনোই রামিমকে ভালোবাসেনি। শুধুমাত্র টাকা আর সম্পত্তি লোভে পড়ে রামিমকে নিজের জালে ফাঁসিয়েছিল সে। বিয়ের পরও অন্যান্য ছেলেদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যা রামিম জানতো না। কাবিন হিসেবে রামিমের কাছ থেকে নগদ 15 লক্ষ টাকা হাতিয়েছে সে। স্বর্ণের গহনা আর এত কেনাকাটার কথা না হয় বাদই দিলাম। সারা দিন রাত সাজগোজ, ফোন, শপিং, পার্টি, ট্যুর, লং ড্রাইভ, বার এসব পড়ে থাকতো এমি। রামিমের প্রতি তার কোনো টান ছিল না। রামিম বাইরের খাবার খেতে খেতে অসুস্থ হয়ে গিয়েছিল প্রায়। সেই সময়টায় সিরাতের কথা খুব করে মনে পড়েছিল তার। বিয়ের পর প্রথম 3-4 মাস অনেক আনন্দ ফুর্তিতে ও হানিমুনে বেরিয়ে খুব ভালো কাটলেও তারপর আস্তে ধীরে রঙিন ভালোবাসা সব ফিকে হয়ে পড়ে। বিয়ের 7 মাস পরে রামিম যখন বিজনেসের কারণে 1 সপ্তাহের জন্য বাইরে যায়, তখন ইমি তার নিউ হিন্দু বিএফ প্রদীপকে বাসায় ডেকে নিয়ে এসে
রামিমের অনুপস্থিতিতে তাদের রামলীলা চালায়। রামিমের কাজ শেষ হয়ে যাওয়ার কারণে দুদিন আগেই বাসায় চলে আসে সে। এমিকে সারপ্রাইজ দেওয়ার জন্য কলিং বেল না বাজে এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে নিঃশব্দে বাসায় ঢুকে। রুম থেকে কামুকে আওয়াজ ভেসে আসতে রামিম অবাক। আস্তে ধীরে রুমের দরজা একটু মেলতে এমিকে আর অন্য একটা ছেলেকে এত বাজে অবস্থা দেখে রামিমের চোখ চড়ক গাছ হয়ে যায়। উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে টুপ শব্দ না করে নিজের ফোন দিয়ে তাদের রামলীলা ভিডিও করে সে। তারপর তাদের দুজনকে হাতে নাতে ধরে রামিম পুলিশে ধরিয়ে দেয়। এমিকে ডিভোর্স দেওয়ার পর জেলে নেওয়ার আগে রামিন যত টাকা তাকে দিয়েছিল সব টাকা ফিরিয়ে নিয়ে আসে। তারপর থেকে নিজের ভুল বুঝতে পেরে সিরাতকে পাগলের মতো খুঁজে সে। সিরাত এসব কিছু রামিমের মুখ থেকেই শুনেছে। সব শুনে সে তাচ্ছিল্য ভরে হেসেছে শুধু। কারণ পাপ বাপকেও ছাড়ে না। রামিমের ক্ষেত্রেও তাই ঘটেছে। 3.5 মাস পর সিরাতের হঠাৎ করেই পেন শুরু হয়। ডেট আরও 1 সপ্তাহে পরে ছিল, কিন্তু ডেটের আগেই পেন উঠে গেছে তার। সিরাতের কান্না যেন রামিমের বুকে তীরের মতো বিছে। বাসার কাছে একটা ক্লিনিকে জলদি করে সিরাতকে অ্যাডমিট করা হলো। সিরাত যন্ত্রণায় চিৎকার করে কান্না করছে। রামিম নিজেও পাগল হয়ে গেছে সিরাতের কষ্ট দেখে। সিরাতে তো কান্নার মাঝেও রামিমকে হাত ধরে বলল, আমার তামিমকে দেখে রাখবেন প্লিজ। আর যদি আমি মরে যাই তাহলে আমার সন্তানদের কখনো অবহেলা করবেন না। এটা আমার অনুরোধ। আমি জানি না আমি বাঁচব কিনা, তাই আগেই বলে রাখছি, আমি এখনো আপনাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। রামিমের হাতে চুমু খেয়ে রামিম চোখের পানি ফেলতে ফেলতে ধরা গলায় বলল, রামিম, আমিও তোমাকে অনেক ভালোবাসি। কিচ্ছু হবে না তোমার। আমাদের সন্তানদের একসাথে মানুষ করতে হবে তো, তার জন্য তো তোমাকে চাই। আমাদের মেয়েকে নিয়ে ফিরে এসো। আমরা দুজন অপেক্ষা করছি তোমাদের। কপালে চুমু দিয়ে সিরাজ ছলছলে দৃষ্টিতে রামিমের দিকে তাকিয়ে আছে। ডক্টর ও নার্সরা এসে সিরাতকে কেবিনে নিয়ে গেল। রামিম অসহায়ের মতো বাইরে দাঁড়িয়ে আছে। মূল্যবান কিছু হারিয়ে ফেলার আশঙ্কায় দুরু দুরু করছে তার বুক। অনিশ্চয়তার মধ্যে ডুবে আছে সে। প্রায় 1 ঘন্টা পর কেবিনের ভেতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে এলো। রামিম তড়াক করে লাফিয়ে উঠল বসা থেকে। কলিজা লাফাচ্ছে তার। এর 10 মিনিট পর একজন ডক্টর বেরিয়ে এলেন তোয়ালে দিয়ে মোড়ানো একটা নবজাতককে কোলে নিয়ে। রামিমের সামনে দাঁড়িয়ে হাসি মুখে বললেন ডক্টর, কংগ্রাচুলেশন মিস্টার রামিম, মেয়ের বাবা হয়েছেন আপনি। ডক্টর রামিমের কোলে বাচ্চাটাকে দিলেন। রামিম তাকিয়ে আছে তার নবজাতক শিশুটির দিকে। অবিকল তার মতো দেখতে লাগছে বাচ্চাটাকে। রামিম ডক্টরকে জিজ্ঞেস করলো, ডক্টর, আমার ওয়াইফ, ও কেমন আছে? উদ্গ্রীব হয়ে জানতে চেয়ে ডক্টর আশ্বস্ত করে বললেন, চিন্তার কোনো কারণ নেই, উনি একদম ঠিক আছেন। আলহামদুলিল্লাহ, মা ও শিশু দুজনেই সুস্থ। আগামীকাল ওনাকে বাসায় নিয়ে যেতে পারবেন আপনি। রামিম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর। কৃতজ্ঞতা প্রকাশ করে মেনশন নট, ইটস মাই ডিউটি। ডক্টর চলে গেলেন। রামিমের কপালে আলতো করে চুমু খেল। রামিমের মা বাবা ওনারা এগিয়ে এসে নাতনিকে কোলে নিয়ে খুশির জোয়ারে ভাসছেন। রামিমও ভীষণ খুশি। তামিম তো তার বোনকে পেয়ে দুনিয়া ভুলে গেছে, খালি বোনকে আদর করছে। 0.5 ঘন্টা পর সিরাতের জ্ঞান ফিরে এলে রামিম বাচ্চাদের কোলে নিয়ে কেবিনে প্রবেশ করলো। সিরাত ছলছলে চোখে তাকিয়ে আছে ওদের দিকে। একজন নার্স সিরাতকে আতশোয়া হয়ে বসতে সাহায্য করলো। সিরাত উঠে বসতেই রামিম পিচি মেয়েটাকে তার কোলে দিল। সিরাত মেয়েকে কোলে নিয়ে সন্তর্পণে বাচ্চার কপালে ঠোঁট ছল। তারপর তামিমকেও আদর করলো। সিরাত লজ্জায় আর সংকোচে রামিমের দিকে চোখ তুলে তাকাচ্ছে না। রামিম সেটা বুঝতে পেরে সিরাতের এক গালে হাত রেখে কপালে নিজের অধরের স্পর্শ এগিয়ে দিল। মৃদু হেসে বলল, রামিম, এবারও কি আমার অভিমানের রাগ কমবে না? আমার প্রিয়সীও আমার বাচ্চাদের মা কি আমায় ক্ষমা করবে না? হুম? সিরাত ঠোঁটের হাসি চোখে পানি নিয়ে ধীর কণ্ঠে বলল, আমার সন্তানদের বাবাকে আমি একটা শর্তে ক্ষমা করতে পারি। আমার বেগমের সকল শর্ত অনায়াসে মেনে নিতে রাজি আমি। বলুন বেগম সাহেবা, কি সেই শর্ত? আর কখনো আমি কষ্ট পাই এমন কাজ করতে পারবেন না। আর আমাদেরকে কথা দিতে হবে যে কখনো আমাদের ছেড়ে যাবেন না। রাজি তো? রামিম সিরাতকে এক হাত দিয়ে আগলে জড়িয়ে ধরে নাকের সাথে নাক ঘষে বলল, যথাজ্ঞা রানী সাহেবা। মৃত্যুর আগ অব্দি আমার স্ত্রী সন্তানদের ছেড়ে আমি কোথাও যাব না, কথা দিলাম। অনেক ভালোবাসি তোমাদের, নিজের জীবনী থেকেও বেশি। আমি অনেক ভালোবাসি। রামিমের গালে চুমু দিয়ে বেঁচে থাকুক তাদের ভালোবাসা। সবাই দোয়া করবেন তাদের জন্য।
সমাপ্ত। ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটি কিছুটা বাস্তব ভিত্তিক, পুরোটা নয়। কেউ ভুল করার পরে অনুতপ্ত হয়ে যদি ক্ষমা চায়, তবে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। বান্দা মারাত্মক গুনাহ করার পরও যদি অন্তর থেকে মাপ চায় আল্লাহর কাছে, তবে আল্লাহ হাজার পাপী হলেও তাকে ক্ষমা করে দেন। তবে আমরা ওনারই বান্দা হয়ে কেন কাউকে মাফ করতে পারবো না? ক্ষমা একটি মহৎ গুণ, যা সবার মধ্যেই থাকে না। দয়া করে কেউ ভুল বুঝবেন না আমাকে। এটি আমার পরিচিত একজনের সাথে ঘটেছে। সম্পর্কের মাঝে কখনো তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না। এতে অনেক মজবুত সম্পর্কগুলো ভেঙে যায়। তাই সাবধান, তৃতীয় কোনো ব্যক্তির জন্য নিজের ভালোবাসার মানুষকে অবহেলা করবেন না। কারণ প্রকৃত ভালোবাসাগুলো কিন্তু এ ধরনের তৃতীয় ব্যক্তির জন্যই হারিয়ে যায়, যা হাজার আফসোস করলেও পরে ফিরে পাওয়া যায় না। ধন্যবাদ।